গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোলের প্রথম অধ্যায় থেকে যে চ্যাপ্টারটা আছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমি কিন্তু আজকে করাবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে যাও, দেখবে যে মাধ্যমিকের পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছে। তোমাদের সামনেই যে প্রিটেস্ট আছে এবং টেস্ট আছে, এখান থেকেই কিন্তু সেই সমস্ত শর্ট প্রশ্নগুলো আসবে যেগুলো আমি আজকে করাবো। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো করে গেলেই দেখবে তোমরা সমস্তটাই কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা দেখো যে প্রথম অধ্যায়টার যে নামটা আছে, দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার দেখো প্রথম যে প্রশ্নটা আছে, পর্যায়নের সংজ্ঞা দাও। দেখো উত্তরটা দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু নিচু জায়গার উচ্চতা পরিবর্তন ঘটে। যখন একটি সাধারণ সমতল বা ভারসাম্য অবস্থা তৈরি হয় তাকে পর্যায়ন বলে। দেখো 2 নম্বরের প্রশ্ন দেখো, জল বিভাজিকা বলতে কি বোঝো? উত্তর দেখো, পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে যে উচ্চভূমি বা পাহাড় পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে, যেমন হিমালয় পর্বত। এবার আমরা দেখে নেব যে 3 নম্বরের প্রশ্নটা কি আছে। দেখো 3 নম্বরের প্রশ্ন হচ্ছে নগ্নিভবন কাকে বলে? উত্তরটা দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের যৌথ প্রভাবে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর অপসারিত হয়ে নিচের শিলাস্তরে উন্মুক্ত হয়ে পড়লে তাকে নগ্নিভবন বলে। 4 নম্বরের দেখো প্রশ্ন, কোন কোন অবস্থায় নদী সঞ্চয় করে? উত্তর দেখো, নদীর গতিবেগ ও ঢাল কমে গেলে, জলের পরিমাণ হ্রাস পেলে এবং বাহিত পলিবালির পরিমাণ বেড়ে গেলে নদী সঞ্চয় কাজ শুরু করে। এবার দেখো আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে ক্যানিয়ন কাকে বলে? উত্তর দেখো, শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় কম হওয়ায় গিরিখাত যখন অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি আই অক্ষরের মতো দেখায় তাকে ক্যানিয়ন বলে। এবার আমরা দেখে নেব 6 নম্বরের প্রশ্ন। দেখো 6 নম্বরের প্রশ্ন হচ্ছে পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনী কাকে বলে? উত্তর দেখো, পাহাড়ের পাদদেশে নদী পলি জমিয়ে যে ত্রিকোণাকার ভূমি গঠন করে তাকে পলল শঙ্কু বলে। এই শঙ্কু হাত পাখার মতো আকার নিলে তাকে পলল ব্যঞ্জনী বলে। 7 নম্বরের প্রশ্ন দেখো, মন্থকূপ কাকে বলে? উত্তর দেখো, নদীর পার্বত্য গতিতে অবঘর্ষ প্রক্রিয়ায় নদী বক্ষে যে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বা পটহোল বলে। 8 নম্বরের প্রশ্ন দেখো, প্রপাতকূপ কাকে বলে? উত্তর দেখো 8 নম্বরের, যে জলপ্রপাতের পাদদেশে জলধারা সজোরে আছড়ে পড়ার ফলে অবঘর্ষ প্রক্রিয়ায় যে বিশাল ও গভীর গর্তের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বলে। 9 নম্বরের প্রশ্ন দেখো, যে খাড়ি কি? উত্তর দেখো, সমুদ্রের জোয়ারের জল নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করলে সেই ফানেলের আকৃতি চওড়া ও গভীর মোহনাকে খাড়ি বলে। তারপরে 10 নম্বরের প্রশ্ন দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? উত্তর দেখো, নদীর পলিরাশি যদি মূল প্রবাহের দুপাশে আঙুলের মতো বা পাখির পায়ের আকৃতিতে সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে সঞ্চিত হয় তবে তাকে পাখির পায়ের মতো বদ্বীপ বলে, যেমন মিসিসিপি নদীর বদ্বীপ। 11 নম্বরের প্রশ্ন দেখো, মিয়েন্ডার কি? সমভূমি বা বদ্বীপ প্রবাহে নদীর ঢাল ও বেগ খুব কম থাকায় নদী সোজা পথে না চলে সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই সর্পিলাকার বাঁককে মিয়েন্ডার বলে। এবার আমরা দেখে নেব 12 নম্বরের প্রশ্নটা। দেখো 12 নম্বরের প্রশ্নে কি আছে, প্লাবনভূমি কিভাবে গঠিত হয়? উত্তর দেখো, বর্ষাকালে নদীর দুই কূপ ছাপিয়ে বন্যা হলে বন্যার জলের সাথে আসা পলি দীর্ঘকাল ধরে দুই পাশে জমা হয়ে যে উর্বর সমভূমি গঠন করে তাকে প্লাবনভূমি বলে। ধরো এরকমভাবে দুটো নদী, এবং ধরো নদী প্রবাহিত হচ্ছে এরকমভাবে, এবং এর পাশ দিয়ে জলটা ছাপিয়ে গিয়ে যখন এখানে পলি সঞ্চিত হচ্ছে তখন
এবং সেগুলোকে জমাট বাঁধছে, তখনই সেটাকে বলা হচ্ছে আমাদের প্লাবনভূমি। তারপরে দেখো বদ্বীপ কাকে বলে, বলছে নদীর মোহনায় পরিসঞ্চিত হয়ে গ্রিক অক্ষর ডেল্টা, গ্রিক অক্ষর ডেল্টাটা হচ্ছে এইরকম, এই যে এটা হচ্ছে গ্রিক অক্ষর ডেল্টা, বা বাংলায় মাত্রাহীন ব, এইরকম ব বলছে বাংলা মাত্রা ছাড়া বয়ের মতো যে ভূখণ্ড তৈরি হয় তাকে বদ্বীপ বলে। তারপরে দেখো কি আছে 14 নম্বরের প্রশ্ন, হিমশৈল কি? সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হিমশৈল বলে। এর 1/9 অংশ বা 9/1 অংশ জলের উপরে ভাসমান। তারপরের প্রশ্নগুলো দেখো। 15 নম্বরের প্রশ্ন কি আছে? 15 নম্বরের প্রশ্ন হচ্ছে যে করিবা সার্ক কাকে বলে? উত্তর দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যে পাহাড়ের গায়ে যে আরাম কেদারার মতো গর্তের সৃষ্টি হয় তাকে ফ্রান্সে করিবা, স্কটল্যান্ডে সার্ক বলে। তারপরের প্রশ্ন দেখো, অ্যারেট কি? দুটি পাশাপাশি সার্কের মধ্যবর্তী শৈলশিরাটি যখন ক্ষয়ের ফলে করাতে দাঁতের মতো তীক্ষ্ণ ও ক্ষুরাকার হয়ে ওঠে তখন তাকে অ্যারেট বলে। 17 নম্বরের প্রশ্ন দেখো যে নুনাট্যাক্স কি? মহাদেশীয় হিমবাহের বিস্তীর্ণ বরফরাশির মধ্যে বরফমুক্ত যে পাহাড়চূড়াগুলি দ্বীপের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাদের নুনাট্যাক্স বলে। তার পরের প্রশ্নগুলো দেখো। 18 নম্বরের প্রশ্ন হচ্ছে দেখো যে ফিয়র্ড কাকে বলে? উচ্চ অক্ষাংশে হিমবাহের উপত্যকা সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেলে সেখানে সমুদ্রের জল ঢুকে যে গভীর, দীর্ঘ ও সংকীর্ণ খাড়ির সৃষ্টি হয় তাকে ফিয়র্ড বলে। তারপরে দেখো বাজাদা কি? মরু অঞ্চলে একাধিক পলল ব্যঞ্জনী পাহাড়ের পাদদেশে পরস্পর যুক্ত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি তৈরি হয় তাকে বাজাদা বলে। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন কি আছে? 20 নম্বরের প্রশ্ন হচ্ছে প্লায়া হ্রদ কাকে বলে? মরু অঞ্চলের চারিদিকের উচ্চভূমি থেকে আসা ছোট ছোট জলধারাগুলি নিচু জায়গায় জমা হয়ে যে অস্থায়ী ও লবণাক্ত হ্রদ সৃষ্টি করে তাকে প্লায়া বলে। তার পরের প্রশ্ন দেখো 21 নম্বরের, পেডিপ্লেন কাকে বলে? মরু ও আধা মরু অঞ্চলে দীর্ঘকাল ধরে বায়ু ও জলের মিলিত ক্ষয়কার্যের ফলে পাহাড়ের পাদদেশে গঠিত প্রায় সমতল ভূমিকে পেডিপ্লেন বলে। তারপরের 22 নম্বরের প্রশ্ন দেখো। 22 নম্বরের প্রশ্ন হচ্ছে যে শিব বালিয়ারি কিভাবে গঠিত হয়? বায়ুর প্রবাহ পথের সাথে সমান্তরালভাবে দীর্ঘ ও সংকীর্ণ তলোয়ারের মতো যে বালিয়ারি গঠিত হয় তাকে শিব বালিয়ারি বলে। এটি মূলত বায়ুর দিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন দেখো, লোয়েস কি? মরু অঞ্চলের অতি সূক্ষ্ম হলুদ রঙের বালিকণা বায়ুর দ্বারা বহু দূরে বাহিত হয়ে কোনো নিচু জায়গায় সঞ্চিত হয় তাকে লোয়েস বলে। 24 নম্বরের প্রশ্ন দেখো, মরু সম্প্রসারণ বলতে কি বোঝো? জলবায়ুর পরিবর্তন ও মানুষের নানা অবৈজ্ঞানিক কার্যাবলীর ফলে মরুভূমির আয়তন ক্রমাগত বেড়ে যাওয়ায় এবং পার্শ্ববর্তী উর্বর অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়াকে মরু সম্প্রসারণ বলে। তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো দেখবে যদি ভালো করে যাও তাহলে দেখবে পরীক্ষার সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। তোমাদের এই প্রশ্নগুলো পেয়ে যদি খুব উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।